ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস ইনস্টিটিউট। আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অর্ডার অফ আ কেমিক্যাল রিঅ্যাকশন, মানে কি বিক্রিয়ার ক্রম। তাহলে এখন আমরা যেটা আগের ক্লাসে জেনেছি সেটা কি, যে বিক্রিয়ার হার সমীকরণ কিভাবে আমরা বার করব। অ্যাকচুয়ালি কি, বিক্রিয়ার হার সমীকরণ তো আমরা বার করতে পারি না, ওটা পরীক্ষালব্ধ ফলাফল। তাহলে বিক্রিয়ার হার সমীকরণ সম্বন্ধে আমরা অলরেডি পড়েছি। তাহলে বিক্রিয়ার হার সমীকরণ থেকে আলটিমেটলি অর্ডার কি করে বার করব বা বিক্রিয়ার ক্রম কি করে বার করব সেটা আমাদের জানতে হবে। তাহলে প্রথমত আমরা এখানে একটা ইন জেনারেল ইকুয়েশন আগে দেখে নিই। তাহলে ইন জেনারেল ইকুয়েশন, ফর এক্সাম্পল মনে করো যে এ মোল অফ এ প্লাস বি মোল অফ বি প্লাস সি মোল অফ সি মনে করো নিজেদের মধ্যে রিঅ্যাক্ট করছে এবং আলটিমেটলি যেটা তৈরি করছে সেটা হচ্ছে ডি মোল অফ ডি প্লাস ই মোল অফ ই। তাহলে এখানে যে অনুসংখ্যাগুলো আছে সেগুলো কি কি? অনুসংখ্যাগুলো হচ্ছে কি, এখানে যেরকম আছে এ, এখানে হচ্ছে বি এর করসপন্ডিং অনুসংখ্যা হচ্ছে বি, সি এর করসপন্ডিং অনুসংখ্যা সি, ডি এর হচ্ছে ডি এবং ই এর হচ্ছে ই। এখানে ফর এক্সাম্পল যে ধরে নাও পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার সমীকরণ যেটা আসবে সেটা হলো কি, সেটা বিক্রিয়ার হার ইকুয়ালস টু হচ্ছে কি, ধরে নাও যে কে ইনটু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার আলফা ইনটু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার মনে করো বিটা আর কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার মনে করো গামা। তাহলে আলটিমেটলি এখানে আমরা কি বলতে পারি যে এই যে আলফা, আলফাটা কি, আলফা হলো ওই বিক্রিয়ার এর সাপেক্ষের বিক্রিয়াক্রম। আর বিটাটা কি, তাহলে বিটা হলো কি, যে বি এর সাপেক্ষে ওই বিক্রিয়ার বিক্রিয়াক্রম হলো বিটা। আর গামা কি, গামা হচ্ছে সি বিক্রিয়কের সাপেক্ষে ওই বিক্রিয়ার ক্রম হলো সি। তাহলে আমরা যদি ওভারঅল অর্ডার বার করতে চাই, ওভারঅল অর্ডার মানে কি, সামগ্রিক ক্রম। তাহলে সামগ্রিক ক্রম n ইকুয়ালস টু কি হবে, n ইকুয়ালস টু হবে আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে আমরা কি বললাম যে এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কি হবে আলফা, বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কি হবে বিটা, সি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কি হবে গামা। কিন্তু ওভারঅল অর্ডার তাহলে কি হবে আলফা প্লাস বিটা প্লাস গামা। এখন তাহলে ওভারঅল এই অর্ডার অফ আ কেমিক্যাল রিঅ্যাকশন বা বিক্রিয়ার ক্রমের সংজ্ঞা কি বলা যেতে পারে, যে এই যে বিক্রিয়ার হার সমীকরণে যে কনসেন্ট্রেশন গুলো আছে, মানে বিক্রিয়কের যে কনসেন্ট্রেশন গুলো আছে বা গাঢ়ত্ব গুলো আছে, এদের যে ঘাত মানে পাওয়ারে যেগুলো আছে, এই ঘাতের সামগ্রিক যে সমষ্টি এটাই হয়ে যাবে তাহলে আমার কাছে বিক্রিয়ার ক্রম। কিন্তু সেক্ষেত্রে টেম্পারেচারটা আমার কিন্তু ফিক্স থাকতে হবে, টেম্পারেচারটা চেঞ্জ করলে হবে না। তাহলে নির্দিষ্ট সময়ে এই যে বিক্রিয়কগুলো আছে বিক্রিয়ার হার সমীকরণে, তাদের ঘাতের যে সামগ্রিক সমষ্টি সেটাই হয়ে যাবে তাহলে আমার কাছে বিক্রিয়ার ক্রম। এখন একটা কথা বলতে হবে, সেটা কি, সেটা এইখানে যে আমরা আলফা বিটা আর গামা লিখেছি, এই আলফা বিটা গামা এই যে অনুসংখ্যাগুলো আছে এ বি আর সি, এদের সাথে কিন্তু সমান হতে পারে আবার সমান নাও হতে পারে। তার মানে আলটিমেটলি আমরা কি বলতে পারি, যে এই যে বিক্রিয়ার ক্রম আমরা বার করছি, এই বিক্রিয়ার ক্রমের সাথে অ্যাকচুয়ালি এই অনুসংখ্যার মানে রাসায়নিক সমীকরণে থাকা যে অনুসংখ্যাগুলো আছে এই অনুসংখ্যার সাথে কোনো রিলেশনই নেই। অ্যাকচুয়ালি কি, এটা কমপ্লিটলি একটা পরীক্ষালব্ধ ফলাফল বা এক্সপেরিমেন্টাল রেজাল্ট বলতে পারো, যেখান থেকে আমরা বিক্রিয়ার হার সমীকরণ পাচ্ছি, সেই বিক্রিয়ার হার সমীকরণ থেকে আমরা অ্যাকচুয়ালি কি বার করছি বিক্রিয়ার ক্রম। কিন্তু এই বিক্রিয়া ক্রমের সাথে তার মানে এই রাসায়নিক সমীকরণে থাকা যে অনুসংখ্যাগুলো আছে মানে বিক্রিয়কের যে অনুসংখ্যা, এর সাথে কোনো সম্পর্কই নেই। এখানে এক্সাম্পল হিসেবে আমরা কয়েকটা রাসায়নিক সমীকরণ নিয়ে এসেছি এবং তার করসপন্ডিং কি আছে, এখানে তার করসপন্ডিং অ্যাকচুয়ালি বিক্রিয়ার হার সমীকরণ আছে। এই বিক্রিয়ার হার সমীকরণ থেকে আমরা কি পাবো, তাহলে বিক্রিয়ার ক্রম পাবো। তাহলে এখানে দেখো এই যে রাসায়নিক সমীকরণটা আছে 2NO + O2 গ্যাস থেকে কি তৈরি হচ্ছে 2NO2 গ্যাস। তাহলে বিক্রিয়ার হার সমীকরণ অনুযায়ী আমরা কি বলতে পারি, যে NOর সাপেক্ষে এই বিক্রিয়ার ক্রম কি 2, whereas অক্সিজেনের সাপেক্ষে এই যে বিক্রিয়াটি আছে তার ক্রম কত হবে, তাহলে 1 হবে। এবং ওভারঅল আমরা যদি এখানে ওভারঅল অর্ডার বার করতে চাই বা সামগ্রিক ক্রম বার করতে চাই, তাহলে সামগ্রিক ক্রম n ইকুয়ালস টু কি হবে 2 + 1 ইকুয়ালস টু আমি লিখতে পারি সামগ্রিক ক্রম হবে এক্ষেত্রে 3। এখন যদি দেখি এই বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে 2NO গ্যাস প্লাস 2 হাইড্রোজেন গ্যাস, যেটা কিনা প্রোডাক্ট তৈরি করেছে 2 মোল অফ N2 আর 2 H2O গ্যাস। তাহলে এক্ষেত্রে দেখো বিক্রিয়াটি যেটা হচ্ছে রেট ইকুয়েশন অনুযায়ী বা পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার সমীকরণ অনুযায়ী আমরা কি বলতে পারি, এই বিক্রিয়াটির ক্রম NOর সাপেক্ষে হবে 2 এবং বিক্রিয়াটির ক্রম হাইড্রোজেনের সাপেক্ষে হবে 1।
তাহলে একই রকম ভাবে ওভারঅল অর্ডার বা সামগ্রিক ক্রম কত হবে? সামগ্রিক ক্রম হবে 2 প্লাস 1 মানে হচ্ছে 3। তৃতীয়টায় দেখো ICl H2 এর সাথে রিঅ্যাকশন করে 2HCl প্লাস I2 তৈরি করেছে। এক্ষেত্রে যে রেট ইকুয়েশন দেওয়া আছে বা পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার সমীকরণ দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিক্রিয়াটি ক্রম হবে ICl এর সাপেক্ষে হচ্ছে 1 আর হাইড্রোজেনের সাপেক্ষে 1। যদিও এখানে যে অনুসংখ্যাগুলো আছে মানে কি ICl এর অনুসংখ্যা 2 এবং হাইড্রোজেনের অনুসংখ্যা 1, এর উপরে কিছুই নির্ভর করবে না। তাহলে ICl এর সাপেক্ষে 1 এবং হাইড্রোজেনের সাপেক্ষে যদি ক্রম 1 হয়, তাহলে ওভারঅল অর্ডার বা সামগ্রিক ক্রম কত হবে? সামগ্রিক ক্রম হবে 1 প্লাস 1 মানে 2। যেরকম চতুর্থ রিঅ্যাকশনের ক্ষেত্রে রেট ইকুয়েশন অনুযায়ী অ্যাকচুয়ালি ওভারঅল অর্ডারটা আমার কত হবে? একই হবে, কারণ এটা শুধুমাত্র N2O5 এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে এবং এর ওভারঅল অর্ডারটা কি আছে, সরি এর ওভারঅল যে N2O5 এর ঘাত কত আছে? 1, তাই ওভারঅল রিঅ্যাকশন অর্ডার অফ রিঅ্যাকশন হবে 1। চতুর্থটার ক্ষেত্রে দেখো NO2 টু দি পাওয়ার 1 আছে আর F2 টু দি পাওয়ার 1 আছে, তাহলে ঘাত হচ্ছে দুজনের ক্ষেত্রেই 1। তাহলে আমি বলতে পারি যে NO2 এর সাপেক্ষে ক্রম হবে 1 এবং F2 এর সাপেক্ষে ক্রম হবে 1। ওভারঅল অর্ডার হবে 1 প্লাস 1 মানে 2। আর লাস্ট যে এক্সাম্পলটা আছে সেটা আমরা বলি, সেটা কি? সেটা হচ্ছে H2O2 যেখানে ডিকম্পোজ করে হচ্ছে H2O প্লাস O2। সেক্ষেত্রে দেখো রেট ইকুয়েশন যেটা আছে বা বিক্রিয়ার হার সমীকরণ যেটা আছে সেটা শুধুমাত্র কনসেন্ট্রেশন অফ H2O2 এর উপর ডিপেন্ডেন্ট এবং এর ঘাত হচ্ছে 1 অথবা এর যে পাওয়ারে H2O2 এর পাওয়ারে আছে 1। তাহলে সামগ্রিক যে ক্রমটা হবে বা ওভারঅল অর্ডার হবে সেটা আমার একই হবে। তাহলে এইটুকু আমরা আপাতত বুঝতে পারলাম যে বিক্রিয়ার হার সমীকরণ যদি আমাদের কাছে দেওয়া থাকে, তাহলে সেখান থেকে বিক্রিয়ার ক্রম বা সামগ্রিক বিক্রিয়ার ক্রম কিভাবে বার করব এবং প্রতিটি বিক্রিয়কের সাপেক্ষে আমরা বিক্রিয়ার ক্রম কিরকম হবে সেটাও আমরা বলতে পারবো। এখন যেখানে আমরা পাচ্ছি যে n equals to 1 2 3 বিভিন্ন রকম মান আসছে, সেক্ষেত্রে যখন n equals to 0 আসে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো জিরো অর্ডার রিঅ্যাকশন বা শূন্য ক্রম বিক্রিয়া। n equals to যদি 1 আসে তাহলে সেটাকে আমরা কি বলবো? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বা প্রথম ক্রম বিক্রিয়া। n equals to 2 মানে কি? সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন অথবা দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এগুলো হচ্ছে নরমাল কিছু রিঅ্যাকশনস এবং নরমাল কিছু রিঅ্যাকশনের নাম অ্যাজ পার অর্ডার অফ রিঅ্যাকশন, মানে ক্রম অনুযায়ী বিক্রিয়াগুলোর নামকরণ করা হয়, যেরকম শূন্য ক্রম, প্রথম ক্রম বা দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এবার এক্ষেত্রে কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের বলা উচিত, যেরকম ফর এক্সাম্পল যে আমরা যদি প্রথম রিঅ্যাকশনটাকে দেখি বা প্রথম কেমিক্যাল ইকুয়েশনটা দেখি, রাসায়নিক সমীকরণকে দেখি, তার বিক্রিয়ার হার সমীকরণটাকে তুমি দেখো, এক্ষেত্রে দেখো এনোর পাওয়ারে কি আছে? 2 আছে এবং এখানে দেখো অ্যাকচুয়ালি অনুসংখ্যা আছে 2। whereas এই অক্সিজেনের অনুসংখ্যা কত আছে? 1, কিন্তু অক্সিজেনের উপরেও আছে 1। তাহলে এক্ষেত্রে কি হয়েছে? আমার আলটিমেট এখানে যে বিক্রিয়ার ক্রমটা আছে এবং ওভারঅল যে বিক্রিয়কের অনুসংখ্যা আছে তার সাথে জিনিসগুলো সমান হয়ে গেছে। দেখলে জিনিসটা এরকম মনে হবে যে অনুসংখ্যার সাথে তাহলে বিক্রিয়া ক্রমের অ্যাকচুয়ালি রিলেশন আছে, কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না। কেন হয় না? এবারে পরের রিঅ্যাকশনটাতে দেখো, পরের রিঅ্যাকশনে কি আছে? এনোর অনুসংখ্যা আছে 2 আর হাইড্রোজেনের অনুসংখ্যা আছে 2, কিন্তু যখন এখানে রেট ইকুয়েশনটা এসছে বা রাসায়নিক হার সমীকরণ এসছে, সেক্ষেত্রে দেখো এনোর পাওয়ারে আছে 2 আর হাইড্রোজেন পাওয়ারে কত আছে? 1 আছে। এখানে কিন্তু অনুসংখ্যার সাথে ম্যাচ করেনি। তার মানে আমি এটাই বলছিলাম যে এই বিক্রিয়ার ক্রমের সাথে অ্যাকচুয়ালি বিক্রিয়কের অনুসংখ্যার কোনো মিল নেই। মানে যেরকম এনোর সাপেক্ষে এখানে ক্রম হলো 2 এবং হাইড্রোজেনের সাপেক্ষে এখানে ক্রম হলো 1, whereas এখানে এনোর অনুসংখ্যা হচ্ছে 2 আর হাইড্রোজেনের অনুসংখ্যা ছিল 2। এই বিক্রিয়ার ক্রমের সাথে অ্যাকচুয়ালি অনুসংখ্যার কোনো ধরনের কোনো মিল নেই। কিন্তু এই জায়গায় একটা ট্রিক্সটা কি? যদি এই ধরনের কোনো রিঅ্যাকশন মাল্টি স্টেপ হয়, মাল্টি স্টেপ কোনো রিঅ্যাকশন যদি হয়ে থাকে, ফর এক্সাম্পল যেরকম আমি এইখানে একটা মাল্টি স্টেপ রিঅ্যাকশন দেখাচ্ছি, NO গ্যাস প্লাস হচ্ছে আমরা বললাম ধরো O3 গ্যাস, সেখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে NO2 গ্যাস প্লাস হচ্ছে আমার O2 গ্যাস। এটা কি? এটা কিন্তু সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন নয়, এটা কি মাল্টি স্টেপ রিঅ্যাকশন, মানে কি একাধিক ধাপে বিক্রিয়াটি সম্পন্ন হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলছি? সেক্ষেত্রে অ্যাকচুয়ালি বিক্রিয়ার হার সমীকরণ আমরা এখান থেকে ডিরেক্টলি বলতে পারি যে NO2 টু দি পাওয়ার 1ই থাকবে এবং O3 এক্সপোনেন্ট একই থাকবে। কেন হয়? কারণ এক্ষেত্রে কি হয় যে এক্ষেত্রে এই যে গাঢ়ত্বের যে পাওয়ার গুলো থাকে
এই গাঢ়ত্বের পাওয়ার আর এখানে যে অনুসংখ্যা থাকে এগুলো অ্যাকচুয়ালি সমান হয়। তাহলে মাল্টি স্টেপ রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি বলছি, বিক্রিয়ার যে ক্রমটা হবে সেটা অ্যাকচুয়ালি এই অনুসংখ্যার সমষ্টি হয়ে যাবে, মানে এর ক্ষেত্রে হবে টোটাল 2। কিন্তু এটা শুধুমাত্র একটা আমরা কি বললাম একটা ডিফারেন্স, সেটা কার ক্ষেত্রে হবে, শুধুমাত্র মাল্টি স্টেপ রিঅ্যাকশনের ক্ষেত্রে। মানে এই যে ডেভিয়েশনটা আমরা বললাম সেটা শুধুমাত্র মাল্টি স্টেপ রিঅ্যাকশনের ক্ষেত্রে, আগেরগুলো যেগুলো সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন হচ্ছিল তার ক্ষেত্রে কিন্তু নয়। তার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই বিক্রিয়কের অনুসংখ্যার সাথে অ্যাকচুয়ালি বিক্রিয়া ক্রমের কোনো মিল নেই। এটা বিক্রিয়ার ক্রমটা শুধুমাত্র আমরা কি পাবো, বিক্রিয়ার হার সমীকরণ থেকে। কিন্তু এক্ষেত্রে আমরা কি বলছি, যদি এটা মাল্টি স্টেপ রিঅ্যাকশন হয় তাহলে মাল্টি স্টেপ রিঅ্যাকশন যদি আমরা জানতে পারি তাহলে ডিরেক্টলি অ্যাকচুয়ালি যে রাসায়নিক সমীকরণ থাকবে সেই রাসায়নিক সমীকরণ থেকেই আমরা একেবারে ডিরেক্টলি বিক্রিয়ার ক্রম বার করতে পারি। এই যে অনুসংখ্যা থাকবে তার সমষ্টি হয়ে যাবে বিক্রিয়ার ক্রম, কারণ আলটিমেট যে রেড ইকুয়েশনটা আসবে সেক্ষেত্রেও কিন্তু ওর উপরে 1ই থাকবে। এবং এটা কেন, এটা আমরা তখনই পড়বো যখন অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের ক্রমের বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এখন আপাতত তোমরা এইটুকু জেনে রাখো যে মাল্টি স্টেপ রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি আমাকে বিক্রিয়া ক্রম বার করতে দেয় তাহলে কিন্তু আমার এখানে রেড ইকুয়েশন না বার করেও আমি করতে পারি বা না জেনেও আমি করতে পারি, কারণ মাল্টি স্টেপ রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হবে, ডিরেক্টলি যে রাসায়নিক সমীকরণ থাকবে সেই রাসায়নিক সমীকরণে যে অনুসংখ্যাগুলো থাকবে বিক্রিয়কের তাদের সমষ্টি হবে আলটিমেটলি বিক্রিয়ার ক্রম। এবারে পরের পোরশনে যাওয়া যাক। পরের পোরশনে আমরা কি বলছি যে বিক্রিয়ার যে আমরা এই ক্রম আলোচনা করছি এই বিক্রিয়ার ক্রমগুলো কিরকম হতে পারে। এই বিক্রিয়ার ক্রম আমরা যেরকম আগের এক্সাম্পল গুলোতে দেখছিলাম যেরকম সামগ্রিক ক্রম 1 2 3 এরকম হচ্ছে, এখন এই বিক্রিয়ার ক্রমগুলো অ্যাকচুয়ালি কি হয়, 0 হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, এমনকি ভগ্নাংশ পর্যন্ত হতে পারে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কি বললাম, বিক্রিয়াক্রম 0 হতে পারে, ভগ্নাংশ মানে কি আমরা কি বলছি, বিক্রিয়ার ক্রম মানে অর্ডারটা ফ্র্যাকশন পর্যন্ত হতে পারে, এবং আমরা কি বলছি নেগেটিভ পজিটিভ পর্যন্তও হতে পারে। ক্লিয়ার হয়েছে? এবং পূর্ণ সংখ্যা তো হয়ই, পূর্ণ সংখ্যা মানে হোল নাম্বার যেটা, সেটা তো আমরা অলরেডি দেখলাম যে হোল নাম্বার এমনিও হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কি বললাম, 0 হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, হোল নাম্বারও হতে পারে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আণবিকতার সাথে অ্যাকচুয়ালি মিল নেই। কেন? কারণ আণবিকতা নিঃসন্দেহে 0 হবে না, আণবিকতা নিঃসন্দেহে নেগেটিভ হবে না, আণবিকতা নিঃসন্দেহে ফ্র্যাকশনও হবে না, হোল নাম্বার বা পজিটিভ অবশ্যই হবে, কিন্তু এইগুলো তো হতে পারে না। তার মানে আণবিকতার সঙ্গে যে মিল নেই এটুকু আমরা পরিষ্কার বুঝতে পারছি। তাহলে এর করসপন্ডিং আগে একটা আমরা এক্সাম্পল দেখে নিই। এখানে আমরা একটা রিঅ্যাকশন দেখিয়েছি, এই রিঅ্যাকশনটা কিসের এক্সাম্পল, আমরা দেখাতে চাইছি যে একটা নেগেটিভ অর্ডার রিঅ্যাকশন। নেগেটিভ কি অর্থ এখানে আসছে দেখো, আমরা যে রিঅ্যাকশনটা দেখিয়েছি এটা কি, সেটা হচ্ছে ওজোন টু অক্সিজেনের কনভার্সন, মানে 2 মোল অফ ওজোন অ্যাকচুয়ালি 3 মোল অফ অক্সিজেনে কনভার্ট হয়ে যাচ্ছে। আলটিমেটলি এখানে যে রেড ইকুয়েশনটা আমরা পাবো, মানে রাসায়নিক হার সমীকরণ যেটা পাবো সেটা কি, সেটা দেখো K into O3 কনসেন্ট্রেশন অফ O2 টু দি পাওয়ার 2 আর কনসেন্ট্রেশন অফ O2 টু দি পাওয়ার -1। তার মানে কি O3 ঘাতে অথবা মনে করো পাওয়ারে আছে -2 আর O2 র ঘাত বা পাওয়ারে কত আছে -1, তাহলে ওভারঅল অর্ডার বা সামগ্রিক ক্রমটা কত হবে, 2 - 1 = 1। তার মানে এটা আলটিমেটলি আমরা কি বলতে পারি, একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হলো অথবা প্রথম ক্রমের বিক্রিয়া হলো। কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে ওজোনের সাপেক্ষে অ্যাকচুয়ালি বিক্রিয়ার ক্রম কত, ওজোনের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে 2, কিন্তু অক্সিজেনের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত হবে, অক্সিজেনের সাপেক্ষে কিন্তু বিক্রিয়ার ক্রমটা হবে -1, যেটাকে আমরা বলছিলাম যে অর্ডার অফ রিঅ্যাকশন কিন্তু নেগেটিভ হলেও হতে পারে। মানে এখানে দেখো হোল নাম্বার তো আমরা আগেই পেয়েছি, পজিটিভ আমরা আগেই পেয়েছি, যেরকম 1 2 3 যেগুলো আগের এক্সাম্পলে আমরা দেখছি এগুলো তো নরমালি হয়, কিন্তু নেগেটিভ অর্ডার হয় কিভাবে সেটা আমি বোঝানোর জন্য একটা এক্সাম্পল এখানে এনেছি। এই যে এক্সাম্পল আছে এখানে কি হচ্ছে, অক্সিজেনের সাপেক্ষে আলটিমেটলি যে অর্ডারটা আসছে এই রিঅ্যাকশনের সেটা হচ্ছে -1, মানে এটা হচ্ছে একটা ঋণাত্মক ক্রমের বিক্রিয়া। এই বৈশিষ্ট্য ছাড়া আরো কিছু বৈশিষ্ট্য যেরকম বলা যেতে পারে, ফর এক্সাম্পল আমরা এক্ষেত্রে আগের স্লাইডটাতে একটু ফিরে যাই। আগের স্লাইডে আমরা কি দেখিয়েছিলাম দেখো, এক্ষেত্রে 2NO গ্যাস প্লাস 2 হাইড্রোজেন গ্যাস যেখানে ছিল, মনে করো এই 2NO গ্যাস প্লাস 2 হাইড্রোজেন গ্যাস, এই যে রিঅ্যাকশন গুলো আমরা করছিলাম, আমরা কি বলছি যে বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে অ্যাকচুয়ালি বিক্রিয়ার হার কতটা চেঞ্জ হয় সেটা কিন্তু আমরা বিক্রিয়ার ক্রম থেকেও জানতে পারি। ক্লিয়ার হয়েছে? আমরা কি বললাম যে বিক্রিয়ার ক্রম থেকেও আমরা বিক্রিয়ার গাঢ়ত্ব চেঞ্জ করার ফলে বিক্রিয়ার হার কতটা চেঞ্জ হবে সেটাও আমরা জানতে পারবো। মানে কি, মানে আমরা বলছি যে মনে করো যে আমার এখানে এই জায়গাতে NO2 টু দি পাওয়ার 2 মানে কি, NO টু দি পাওয়ার 2 মানে কি, NO র গাঢ়ত্বের উপর
এটা বিক্রিয়ার হার কিরকম ভাবে নির্ভর করছে যে এনোর গাঢ়ত্ব যদি 2 গুণ বাড়ে তাহলে বিক্রিয়ার হার কত গুণ বাড়বে? 4 গুণ বাড়বে। আবার হাইড্রোজেনের টু দি পাওয়ার 1 মানে কি? মানে হচ্ছে হাইড্রোজেনের গাঢ়ত্ব যদি দ্বিগুণ হয় তাহলে আলটিমেটলি আমার ওভারঅল হারটা কি হবে? দ্বিগুণ বাড়বে। এবং এইটাকেই আমরা অ্যাকচুয়ালি বিক্রিয়ার ক্রম দিয়েও বুঝতে পারি। মানে কি? মনে করো আমি যদি এখানে রেটটা লিখছি যে কনসেন্ট্রেশন অফ NO টু দি পাওয়ার 2 আর মনে করো হাইড্রোজেন টু দি পাওয়ার 1। এবার তুমি মনে করো যে রিঅ্যাকশন রেট কতটা বাড়বে আমি কি করে বুঝবো? একদম সহজে এটা বলে দেওয়া যায়। সেটা কি? মনে করো আমি NO এর কনসেন্ট্রেশনকে দ্বিগুণ বাড়ালাম, তাহলে আমি কি করব? 2 টু দি পাওয়ার 2 আর হাইড্রোজেনের কনসেন্ট্রেশনকে মনে করো আমি দ্বিগুণ বাড়ালাম, তাহলে হবে 2 দি পাওয়ার 1। তাহলে আমার আলটিমেট টোটাল রিঅ্যাকশনটা কত গুণ বাড়বে বা রিঅ্যাকশন রেট অফ রিঅ্যাকশনটা কত গুণ বেড়ে গেল? সেটা হচ্ছে 8 গুণ বেড়ে গেল। তাহলে আমরা কি বলছি? বিক্রিয়ার ক্রম থেকেও আমরা ডিরেক্টলি অ্যাকচুয়ালি এটা বলে দিতে পারি যে আলটিমেট অর্ডারটা কতটা বাড়বে। কারণ কি? এখানে যে রেটটা আছে মানে রিঅ্যাকশন রেটটা আছে সেটা কি? সেটা বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করছে। তাহলে বিক্রিয়কের যে ক্রম তার সাহায্যেও অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো যে বিক্রিয়কের গাঢ়ত্ব বাড়লে বা কতটা গাঢ়ত্ব বাড়লে বিক্রিয়ার হার কতটা চেঞ্জ হবে। এটা আমরা বিক্রিয়ার ক্রম থেকেও বলে দিতে পারি। এমন কিছু বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি সামগ্রিক ক্রম বার করা সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? কারণ সেই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় যে রাসায়নিক হার সমীকরণ থাকে সেটাই অনেক জটিল হয়ে যায়। সেই ধরনের একটা এক্সাম্পল এখানে তুলে ধরা হয়েছে। এখানে যে রিঅ্যাকশনটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেন আর ব্রোমিন গ্যাসের রিঅ্যাকশনে 2HBr বা 2 মোল HBr তৈরি হচ্ছে। এক্ষেত্রে যে বিক্রিয়ার হার সমীকরণ মানে পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার সমীকরণ যেটা আমরা পাই, সেক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি এখান থেকে আমরা বলতে পারি যে হাইড্রোজেনের সাপেক্ষে অ্যাকচুয়ালি ক্রমটি হলো 1 বা সেই বিক্রিয়ার ক্রমটি হাইড্রোজেনের সাপেক্ষে হবে 1। কিন্তু ব্রোমিনের সাপেক্ষে অ্যাকচুয়ালি বিক্রিয়াটির ক্রমটি বার করা সম্ভব নয়। কারণ কি? কারণ বিক্রিয়ার হার সমীকরণটি এতটাই জটিল যে ব্রোমিনের সাপেক্ষে অ্যাকচুয়ালি বিক্রিয়াটির ক্রম কত সেটা বলাই সম্ভব নয়। কেন? কারণ উপরে 3-এর 2 আছে এখানে পাওয়ারটা, এবং নিচেও দেখো ব্রোমিন আছে। তাই ব্রোমিনের সাপেক্ষে অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটির ক্রম কত সেটা যেহেতু জানা যাচ্ছে না, তাহলে আলটিমেটলি সামগ্রিক ক্রমটাও আমরা জানতে পারবো না। তাই এই ধরনের কিছু কিছু বিক্রিয়া আছে যে ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি সামগ্রিক ক্রমটা অ্যাকচুয়ালি আমরা বার করতে পারি না। এবারে আমরা বিভিন্ন অর্ডার অফ রিঅ্যাকশনের কিছু এক্সাম্পল দেখে নিই। মানে বিভিন্ন ক্রমের যে বিক্রিয়াগুলো নিয়ে আমরা পড়লাম তার কিছু কিছু এক্সাম্পল আমরা দেখি। ফার্স্ট যেটা আছে সেটা কি? জিরো অর্ডার রিঅ্যাকশন। দেখো এই যেরকম হাইড্রোজেন আর ক্লোরিনের বিক্রিয়া কি তৈরি হয়েছে? HCl তৈরি হয়েছে ইন প্রেজেন্স অফ লাইট, ইন প্রেজেন্স অফ H nu। তাহলে এই ক্ষেত্রে এই রিঅ্যাকশনটাকে কি বলা হয়েছে? জিরো অর্ডার রিঅ্যাকশন। তাহলে জিরো অর্ডার রিঅ্যাকশন মানে কি? আমরা বলতে পারি যে এর ক্ষেত্রে যে বিক্রিয়ার হারটি হচ্ছে সেটি কোনো না কোনো যে এখানে যে কটা বিক্রিয়ক আছে কোনো বিক্রিয়কেরই গাঢ়ত্বের উপর নির্ভর করছে না। তাহলে এক্ষেত্রে যে প্রদত্ত পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার সমীকরণ থেকে আমরা যেটা পাবো সেটা বিক্রিয়ার হার ইকুয়ালস টু কি পাবো? K ইনটু কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন, এটা আমি লিখতে পারি টু দি পাওয়ার 0 ইনটু কি লিখতে পারি? কনসেন্ট্রেশন অফ ক্লোরিন টু দি পাওয়ার 0। রাইট? যেরকম এইখানে পরের রিঅ্যাকশনটা দেখানো হয়েছে যে N2O থেকে কি তৈরি হয়েছে? N2 প্লাস O2 মানে N2O ডিকম্পোজ হয়ে গেছে হাই প্রেসারে এবং N2 আর O2 তৈরি হয়েছে। এক্ষেত্রে এটাকে কি বলা হয়েছে? একটা জিরো অর্ডার রিঅ্যাকশন। তাহলে এক্ষেত্রে পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার সমীকরণ থেকে আমরা যেটা পাবো যে বিক্রিয়ার হার ইকুয়ালস টু কি হবে? K ইনটু N2O টু দি পাওয়ার 0। কারণ 0 মানেই হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটির সামগ্রিক যে ক্রম সেটা কি হবে? শূন্য হবে। সিমিলারলি এখানে NH3 ডিকম্পোজ অথবা HI এর ডিকম্পোজ অনুযায়ী আমরা করসপন্ডিং বিক্রিয়ার হার সমীকরণ এখানে লিখতে পারি যে R ইকুয়ালস টু হচ্ছে K ইনটু কনসেন্ট্রেশন অফ NH3 টু দি পাওয়ার 0। কারণ এটি শূন্যক্রম বিক্রিয়া, কারণ এখানে বিক্রিয়কের গাঢ়ত্বের উপর এই বিক্রিয়াটির হার নির্ভর করছে না। ঠিক সিমিলারলি এটার ক্ষেত্রেও আমি লিখতে পারি যে K ইনটু HI টু দি পাওয়ার মানে HI এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 0। তাহলে এগুলো হচ্ছে কমপ্লিট জিরো অর্ডার রিঅ্যাকশনের কিছু এক্সাম্পল। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের কিছু এক্সাম্পল। এখানে যে কটা রিঅ্যাকশন দেওয়া আছে সেগুলো হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। মানে কি? মানে হচ্ছে এখানে এই যে বিক্রিয়াটি আছে যে SO2Cl2 যেখান থেকে অ্যাকচুয়ালি ক্লোরিন আর SO2 তৈরি হচ্ছে ডিকম্পোজ হয়ে, তাহলে এক্ষেত্রে প্রদত্ত যে পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার সমীকরণ থেকে আমরা যেটা রিঅ্যাকশন রেট বা বিক্রিয়ার হার পাই সেটা কি হবে? তাহলে রেট ইকুয়ালস টু হবে K ইনটু কনসেন্ট্রেশন অফ SO2Cl2 টু দি পাওয়ার 1। কেন? কারণ এখানে বিক্রিয়াটির সামগ্রিক ক্রম হচ্ছে 1। এখানে যদি আমরা H2 আছে, যেরকম এখানে দেখো 2 মোল H2O2 আছে, তো আমরা এখানে আণবিকতা হচ্ছে 2, কিন্তু এটা ডিকম্পোজ করে কি হয়েছে? 2 মোল ওয়াটার আর O2 তৈরি করেছে। আণবিকতা 2 হলো এখানে বিক্রিয়াটির সামগ্রিক ক্রম হচ্ছে 1, কারণ এটা হচ্ছে
ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বা প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে এক্ষেত্রে প্রদত্ত বিক্রিয়ার হার সমীকরণ যেটা হবে R ইকুয়ালস টু কি হবে K ইনটু কনসেন্ট্রেশন অফ H2O2, এটাই হবে। এখানে কিন্তু আণবিকতা 2 হলো, বিক্রিয়ার ক্রম যেহেতু 1 তাহলে H2O2 টু দি পাওয়ার 1 ই থাকবে। এক্ষেত্রে দেখো NH4NO2 এইখানে অ্যাকোয়াস, যেখানে হচ্ছে ওখান থেকে N2 আর 2H2O তৈরি হয়েছে বিয়োজন হয়ে গিয়ে, তাহলে সেক্ষেত্রে আমার প্রদত্ত বিক্রিয়ার হার সমীকরণ থেকে আমরা যেটা পাবো যে বিক্রিয়ার হার ইকুয়ালস টু কি হবে, তাহলে কনসেন্ট্রেশন অফ NH4NO2 এটা টু দি পাওয়ার 1 ই থাকবে, কারণ বিক্রিয়ার ক্রমের ক্ষেত্রে 1। আর লাস্ট এক্সাম্পল সেটা কি 2N2O5, যেখানে ডিকম্পোজ করে হচ্ছে 2NO2 প্লাস O2, তাহলে এক্ষেত্রেও আমরা বলতে পারি যে বিক্রিয়াটির হার সমীকরণ থেকে আমরা যে রেটটা পাবো সেটা হবে K ইনটু কনসেন্ট্রেশন অফ, এখানে K টা আমি লিখতে ভুলে গেছি, এটা হবে K ইনটু কনসেন্ট্রেশন অফ N2O5। এক্ষেত্রেও একটা জিনিস আছে, সেটা কি, সেটা হচ্ছে আণবিকতা হচ্ছে এখানে 2, তাতেও বিক্রিয়ার ক্রম কিন্তু দেখো এখানে 1, মানে প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে এগুলো হচ্ছে সব অল ওভার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনস এর কিছু এক্সাম্পল। এরপরে আমরা চলে যাব সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের কিছু এক্সাম্পল, মানে কি সামগ্রিক ক্রম এখানে 2, এখানে পার্টিকুলার কোনো বিক্রিয়কের সাপেক্ষে 1 বা যা হোক কিছু হতে পারে, কিন্তু ওভারঅল যে অর্ডার অফ রিঅ্যাকশন সেটা কি হবে, 2 হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলছি যে মনে করো এই যে প্রথম রিঅ্যাকশনটা, যেখানে NO2 2NO2 থেকে কি তৈরি হচ্ছে, ডিকম্পোজ করে N2 প্লাস O2, আমরা কি বলছি এখানে যে ওভারঅল অর্ডার বা সামগ্রিক ক্রম 2। তাহলে প্রদত্ত পরীক্ষালব্ধ বিক্রিয়ার যে হার সমীকরণ সেটা থেকে আমরা পাবো যে রেট ইকুয়ালস টু কি হবে, তাহলে K ইনটু NO2 কনসেন্ট্রেশন অফ NO2 টু দি পাওয়ার 2। কেন, কারণ এখানে বিক্রিয়াটির ওভারঅল বা সামগ্রিক ক্রম হচ্ছে 2, যেরকম এখানেও 2HI ডিকম্পোজ করে হচ্ছে H2 প্লাস I2, তাহলে এখানেও আমরা হার সমীকরণ থেকে বিক্রিয়ার হার বলতে পারি যে K ইনটু কনসেন্ট্রেশন অফ HI এর স্কয়ার। কেন, কারণ আমরা এখানে বলছি এগুলো সব দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। এবার দেখো এইখানে H প্লাস আর OH মাইনাস আছে, তাহলে এখানে যে প্রদত্ত সমীকরণটা আমরা পাবো, তাহলে সেখানে হবে K ইনটু কনসেন্ট্রেশন অফ H প্লাস ইনটু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। এবং কেন, কারণ প্রত্যেকের পাওয়ার হচ্ছে 1, প্রত্যেকের পাওয়ার হচ্ছে এক্ষেত্রে 1। ক্লিয়ার হয়েছে, প্রত্যেকের পাওয়ার ইন্ডিভিজুয়াল পাওয়ার 1, মানে আমরা কি বলতে পারছি যে H প্লাস এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে 1, আবার OH মাইনাস এর সাপেক্ষে হচ্ছে বিক্রিয়ার ক্রম 1, কিন্তু ওভারঅল অর্ডার বা ওভারঅল মানে সামগ্রিক যে ক্রম সেটা তাহলে কি হবে, N ইকুয়ালস টু 1 প্লাস 1, মানে হচ্ছে ওভারঅল ক্রম হচ্ছে আমার 2, রাইট। এবার এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা কি বলছিলাম, দেখো এক্ষেত্রে আণবিকতা দেখো NO2 এর 2 আর F2 এর ফ্লুরিনের কি আছে 1, কিন্তু বিক্রিয়ার ক্রম কি, বিক্রিয়ার ক্রম হচ্ছে 2, মানে সামগ্রিক বিক্রিয়ার ক্রম 2। তাহলে এক্ষেত্রে প্রদত্ত যে বিক্রিয়া রাসায়নিক প্রদত্ত যে বিক্রিয়ার হার সমীকরণ, সেখান থেকে আমরা যে বিক্রিয়ার হারটা পাই সেটা ইকুয়াল টু তাহলে কি হবে, K ইনটু হবে কনসেন্ট্রেশন অফ NO2 ইনটু হবে কনসেন্ট্রেশন অফ ফ্লুরিন। মানে কি আমরা বলছি যে NO2 সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম হচ্ছে 1, আবার ফ্লুরিনের সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম 1, এবং সামগ্রিক ক্রম কি হবে, সামগ্রিক ক্রম হবে N ইকুয়ালস টু 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। তাহলে এগুলো সব হলো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন বা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার কিছু বিশেষ উদাহরণ। থার্ড অর্ডার রিঅ্যাকশনের উদাহরণ বলতে গেলে কি বলা যেতে পারে, যেরকম 2NO গ্যাস প্লাস O2 গ্যাস, মানে 2NO গ্যাস O2 গ্যাসের সাথে রিঅ্যাকশন করে আলটিমেটলি কি দিচ্ছে, NO2 গ্যাস। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে কি বলছি, তৃতীয় ক্রমের বিক্রিয়া, মানে থার্ড অর্ডার রিঅ্যাকশন। তাহলে এক্ষেত্রে আমরা যে বিক্রিয়ার হার সমীকরণ থেকে পেতে পারি যে বিক্রিয়ার হার ইকুয়ালস টু আমরা কি বলতে পারি যে কনসেন্ট্রেশন K ইনটু কনসেন্ট্রেশন অফ NO স্কয়ার ইনটু কনসেন্ট্রেশন অফ O2। তাহলে আমরা কি বলছি যে NO এর সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম হচ্ছে 2, অক্সিজেনের সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম হচ্ছে 1, কিন্তু ওভারঅল অর্ডার বা সামগ্রিক ক্রম কি হবে, সামগ্রিক ক্রম হবে 2 প্লাস 1 ইকুয়ালস টু 3। সিমিলারলি যে লাস্ট এক্সাম্পলটা আছে সেটা কি 2NO গ্যাস প্লাস 2H2 গ্যাস, সেখান থেকে হচ্ছে N2 গ্যাস প্লাস 2H2O গ্যাস। তাহলে এক্ষেত্রেও আমরা কি বলছি যে ওভারঅল অর্ডার বা সামগ্রিক ক্রমটা হচ্ছে 3। এবার এটা তোমরা কমেন্টে বলো যে অ্যাকচুয়ালি এর বিক্রিয়ার ক্রমটা কি হবে, কমেন্টে তোমরা জানাবে যে অ্যাকচুয়ালি এর বিক্রিয়ার ক্রম নাই, সরি, কমেন্টে জানাও যে এর বিক্রিয়ার হার সমীকরণটা কি হবে, যে R ইকুয়ালস টু K ইনটু কার কনসেন্ট্রেশন কি রকম হবে, মানে গাঢ়ত্বের বিক্রিয়কের যে গাঢ়ত্ব থাকবে সেই গাঢ়ত্বের ঘাতে কোন বিক্রিয়কের গাঢ়ত্বের ঘাতে কত বসবে, সেইটা তোমরা বার করে কমেন্টে বলো। আচ্ছা, লাস্ট আমরা যেটা দেখবো সেটা কি, সেটা আমরা দেখবো যে ফ্র্যাকশনাল অর্ডার অফ রিঅ্যাকশন। সবকিছু আমরা পড়ে নিয়েছি, কিন্তু এটা হচ্ছে একটা বিশেষ অর্ডার অফ রিঅ্যাকশন বা বিশেষ ক্রম
কি আমরা বলছি ফ্র্যাকশনাল। এতক্ষণ আমরা দেখেছি পজিটিভ, দেখেছি 0 1 2 3 এগুলো সব দেখে নিয়েছি, ঋণাত্মকও দেখেছি, বাট ফ্র্যাকশনাল আমরা দেখিনি। এই ফ্র্যাকশনাল অর্ডার অফ রিঅ্যাকশন কি, এগুলো সবই পরীক্ষালব্ধ ফল। এটা আমরা আলাদাভাবে কখনোই এরকম নয় যে কেমিক্যাল ইকুয়েশন থেকে আমরা বলতে পারবো। তাই এগুলো হচ্ছে পুরোটাই কি এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর বা পরীক্ষালব্ধ ফলাফল, এক্সপেরিমেন্টাল রেজাল্ট। এই যে প্রথমটা আছে, প্রথমটা আমি কি বললাম যে অ্যাসিটালডিহাইড কি হচ্ছে, এটা আলটিমেটলি ডিকম্পোজ করছে কিসে, মিথেন আর কার্বন মনোক্সাইডে। এটাকে আমরা কি বলছি, একটা ফ্র্যাকশনাল অর্ডার অফ রিঅ্যাকশন। এবং এর প্রদত্ত বিক্রিয়ার হার সমীকরণ যেটা বলে সেটা হচ্ছে রেট ইকুয়ালস টু বা বিক্রিয়ার হার ইকুয়ালস টু হচ্ছে K ইনটু কনসেন্ট্রেশন অফ CH3CHO, মানে অ্যাসিটালডিহাইডের কনসেন্ট্রেশনের পাওয়ার হচ্ছে 3/2। তাহলে এর যে বিক্রিয়ার ক্রমটা কি হবে, 3/2। তাহলে এটা হচ্ছে একটা ফ্র্যাকশনাল অর্ডার অফ রিঅ্যাকশনের বিশেষ উদাহরণ। আর লাস্ট এটা হচ্ছে একটা ফ্র্যাকশনাল অর্ডার অফ রিঅ্যাকশনের বিশেষ উদাহরণ। এক্ষেত্রে আমরা যেটা বলছি যে এক্ষেত্রে যে বিক্রিয়ার হার সমীকরণ পাওয়া যায় সেখানে আমরা লিখতে পারি রেট ইকুয়ালস টু হচ্ছে কনসেন্ট্রেশন অফ কার্বন মনোক্সাইড ইনটু কনসেন্ট্রেশন অফ ক্লোরিন টু দি পাওয়ার 3/2। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারছি যে এই বিক্রিয়াটিও এক ধরনের ফ্র্যাকশনাল অর্ডার অফ রিঅ্যাকশন। এক্ষেত্রে সিওর সাপেক্ষে বিক্রিয়াটির হারটি হচ্ছে 1 এবং Cl2 এর সাপেক্ষে অ্যাকচুয়ালি বিক্রিয়ার হার কি হচ্ছে 3/2। এবার তোমরা কমেন্ট সেকশনে বলো যে অ্যাকচুয়ালি এই বিক্রিয়ার সামগ্রিক অ্যাকচুয়ালি বিক্রিয়ার ক্রম কত, মানে সামগ্রিক বিক্রিয়ার ক্রম এক্ষেত্রে কত হবে সেটা কমেন্ট সেকশনে তোমরা জানাও। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। বাই বাই।